আচ্ছা, ভাবুন তো একটা দেশকে পুরোপুরি বদলে ফেলার জন্য যদি একটা কমপ্লিট কৌশলগত রোডম্যাপ বা ম্যানিফেস্টো হাতে পাওয়া যায় তাহলে কেমন হয়? আজকে আমরা ঠিক এমনই একটা বিশ্লেষণ তুলে ধরব যেটা কিনা বাংলাদেশের জন্য এক আমূল পরিবর্তনের প্রস্তাবনা দেয়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। দেখা যাক এই রূপরেখা আমাদের ঠিক কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার কথা বলছে। তো এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে একটা বই, গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো। দেখুন, এটা কিন্তু শুধু দেশের বর্তমান সমস্যা, যেমন ধরুন দারিদ্র্য বা দুর্নীতি, এসবের সমালোচনা করে লেখা কোনো সাধারণ বই না, বরং এটা একটা কৌশলগত রোডম্যাপ, যা একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নকশা দেখায়। বইটার ভূমিকাতেই কিন্তু এর আসল লক্ষ্যটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব বা রেভলিউশন ফর রিজুভেনেশনের একটা দর্শনকে সামনে নিয়ে আসে। মানে এর মূল উদ্দেশ্য কোনো ছোটখাটো পরিবর্তন আনা নয়, বরং পুরো জাতির একটা সম্পূর্ণ পুনরুজ্জীবন ঘটানো। আর এই পরিকল্পনার যে চূড়ান্ত লক্ষ্যটা সেটা বেশ উচ্চাবিলাসী। মুভিং ফরওয়ার্ড নামের এই দর্শনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশকে তার সঠিক বৈশ্বিক অবস্থানে পৌঁছে দেয়া, এমন একটা জায়গায় যেখানে বাংলাদেশ হয়ে উঠবে জাপান বা সিঙ্গাপুরের মতো স্থিতিশীলতা আর অগ্রগতির এক দারুণ প্রতীক। এখন প্রশ্ন হল, এত বড় একটা রূপান্তর এটা কিভাবে সম্ভব হবে? পুরো পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে মূলত তিনটা পিলারের উপর। আর এর প্রথমটাই হল দেশের মানুষ, মানে আমাদের মানব সম্পদ এবং সাংস্কৃতিক ভিত্তিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলা। তো পরিকল্পনার একদম শুরুতেই যে বিষয়টা আসছে সেটা হলো ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম বা মেধাবী অন্বেষণ কর্মসূচি। এর প্রথম এবং প্রধান লক্ষ্যটা কি? দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পেশার ১০ লক্ষ মেধাবী মানুষকে খুঁজে বের করা। এই কর্মসূচির প্ল্যানটা কিন্তু বেশ নির্দিষ্ট। প্রথমে ১০ লাখ মেধাবী মানুষকে খুঁজে বের করা হবে। এরপর তাদের সবাইকে নিয়ে বানানো হবে ট্যালেন্ট ক্লাব অফ বাংলাদেশ, সংক্ষেপে টিসিবি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং পার্টটা হলো দেশের প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের পলিসি ঠিক করার সময় এই টিসিবির পরামর্শ অনুযায়ী কাজ করবে। একবার ভাবুন তো এর মানে কি? এর মানে হলো দেশের সেরা ব্রেনগুলোই তখন রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হয়ে উঠবে। শুধু মেধাবী মানুষই নয়, আমাদের দেশীয় সংস্কৃতিকে রক্ষা করার উপরেও কিন্তু বেশ জোর দেয়া হয়েছে। বিশেষ করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য দফা ৩৭-এ কিছু পরিষ্কার প্রস্তাব আছে, যেমন এফডিসিকে মডার্ন করা, ভালো সিনেমার জন্য সরকারি ফান্ড দেওয়া, শিল্পী আর কলাকুশলীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালু করা, আর প্রডিউসারদের জন্য সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করা। আর দেশের শ্রমজীবী মানুষজনের জন্য একটা দারুণ প্রস্তাব আছে, যেটাকে বলা হচ্ছে ফ্লোটিং মিনিমাম ওয়েজ বা ভাসমান ন্যূনতম মজুরি ব্যবস্থা। এর মূল আইডিয়াটা হলো শ্রমিকের মজুরি আর ফিক্স থাকবে না, বরং প্রতি ৬ মাস বা ১ বছর পর পর ইনফ্লেশন আর জীবনযাত্রার খরচ কতটা বাড়ল সেটার সাথে তাল মিলিয়ে মজুরিটাও অটোমেটিক্যালি বেড়ে যাবে। ফলে শ্রমিকদের একটা ন্যায্য আয় নিশ্চিত হবে। চলুন এবার এই মহাপরিকল্পনার দ্বিতীয় স্তম্ভটা একবার দেখে নেওয়া যাক। এই অংশে মূলত রাষ্ট্রের কোর ইনস্টিটিউশনগুলো, মানে মূল প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আমেরিকার এফডিএ এর মতো করে বাংলাদেশ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা বিজিএফডিএ গঠনের প্রস্তাব করা হয়েছে। এর কাজ হবে আমাদের দেশের খাদ্য আর ঔষধের নিরাপত্তার সাথে জড়িত যতগুলো সংস্থা আছে সবগুলোকে একটা ছাতার নিচে নিয়ে আসা। স্বাস্থ্যখাতে আরও একটা বড়সড় প্রস্তাব হল চিকিৎসার খরচ ভাগাভাগি করে নেওয়া। এই পরিকল্পনা বলছে কোনো রোগীর চিকিৎসার মোট যা খরচ হবে তার ৭৫ ভাগই দেবে রাষ্ট্র, আর বাকি ২৫ ভাগ দেবেন রোগী নিজে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় আর বলতে গেলে বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাবগুলো সম্ভবত সংবিধানকে ঘিরেই। একদিকে যেমন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যেটা এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতাকে আটকে রাখে, সেটা বাতিলের কথা বলা হয়েছে। অন্যদিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো বিতর্কিত কালা কানুনগুলোও বাতিল করার প্রস্তাব আছে। আর এখানেই শেষ না, সবচেয়ে বড় প্রস্তাবটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার এবং ২ কক্ষ বিশিষ্ট সংসদ সহ একটা সম্পূর্ণ নতুন সংবিধান তৈরি করা, মানে পুরো সিস্টেমটাকে ঢেলে সাজানোর একটা প্ল্যান। বেশ, এখন আমরা পরিকল্পনার তৃতীয় এবং শেষ স্তম্ভের দিকে এগোচ্ছি। এই অংশটা ফোকাস করে একটা শক্তিশালী ও দৃঢ় পররাষ্ট্র এবং সামরিক নীতির ওপর। ফরেন পলিসির একদম মূল ভিত্তি হিসেবে বলা হয়েছে স্বচ্ছতার কথা। প্রস্তাবনাটা একদম সোজাসাপটা। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এমন যে কোনো গোপন বা অবৈধ আন্তর্জাতিক চুক্তি, সেটা যাই হোক না কেন, জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং বাতিল করে দিতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ব্যাপারে একটা বেশ কঠোর অবস্থানের প্রস্তাবও এখানে আছে।
যেমন একটা অংশে পরিষ্কার করে বলা হয়েছে, যদি ভারতের দিক থেকে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হয় তাহলে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার মতো কঠিন পদক্ষেপ নেওয়ার কথাও ভাবতে হবে। সামরিক নীতিতেও বেশ কিছু সাহসী আর বড় পরিবর্তনের প্রস্তাব আছে। এখানে বলা হয়েছে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে মিলিটারি বাজেট হবে সীমাহীন। মিলিটারি নেতৃত্বে শুধুমাত্র বাংলাদেশি বা দেশপ্রেমিক কর্মকর্তাদেরই রাখা হবে। এমনকি চীন আর পাকিস্তানের সাথে নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক নিরাপত্তা ছাতা চুক্তির মতো ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখা এবং নির্দিষ্ট মডেলের যুদ্ধবিমান কেনার কথাও বলা হয়েছে, যা দেশের ডিফেন্স পলিসিতে একটা নতুন মোড় আনতে পারে। তো এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা প্রস্তাবগুলো দেখলাম সেগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু না, বরং এগুলো আসলে একটা বড় ইন্টারকানেক্টেড মহাপরিকল্পনারই অংশ। যদি সংক্ষেপে বলি, এই পুরো রূপরেখাটা আসলে 3টে দিক থেকে বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করে। 1. মানুষ ও সংস্কৃতির উন্নয়ন, 2. শাসন ব্যবস্থার সংস্কার এবং 3. বিশ্বমঞ্চে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এই 3টা পিলার একসাথে কাজ করে একটা জাতীয় নবজাগরণ ঘটানোর স্বপ্ন দেখায়। এটা যে জাতীয় পুনর্গঠনের জন্য একটা বিশাল এবং বিস্তৃত পরিকল্পনা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এমন একটা রূপরেখাকে কাগজ থেকে বাস্তবে নিয়ে আসতে ঠিক কি প্রয়োজন, আর এর চ্যালেঞ্জগুলোই বা কী হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যে হয়তো লুকিয়ে আছে আগামী দিনের স্থপতিদের আসল পথ চলা।